আজকে আমি আলোচনা করব স্ট্রেস হরমোন নিয়ে। স্ট্রেস হরমোন কি এবং কিভাবে এটা আমাদের জীবনে প্রভাব ফেলে। আচ্ছা, প্রথমে বলি এই যে স্ট্রেস হরমোন কি সত্যি একটু বোঝা দরকার আমাদের। স্ট্রেস হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার, এবং আমাদের শরীরে যখন স্ট্রেস হয় তখন ফিজিওলজিক্যাল এবং বিহেভিয়ারাল দুটো রেসপন্স হয়। কেন হয় না, ফাইট অর ফ্লাইট রেসপন্স, এই যে রেসপন্সটা হয় স্ট্রেসের কারণে, সেইটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই স্ট্রেস হরমোন। এবার স্ট্রেস হরমোন কারা কারা? মূলত দুটি স্ট্রেস হরমোন, একটা হচ্ছে কর্টিজল আর দ্বিতীয়টি হচ্ছে ক্যাটাকোলামাইন্স। এই ক্যাটাকোলামাইন্স হচ্ছে দুটো, ক্যাটাকোলামাইন্স প্লুরাল বলছি, মানে এখানে দুটো স্ট্রেস হরমোনের মধ্যে আছে, এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন। এদের নির্দিষ্ট কাজ আছে, সেগুলো আমরা আলোচনা করব সংক্ষেপে। আচ্ছা, প্রথমে কর্টিজলের কথা একটু বলি। যখন আমাদের স্ট্রেস হয়, আচ্ছা তার আগে যেটা বলা দরকার, আমাদের স্ট্রেস যে হয়, আমাদের অ্যাকিউট স্ট্রেস হয়, আমাদের ক্রনিক স্ট্রেস হয়, আর আমাদের ট্রমেটিক স্ট্রেস হয়। মূলত এই তিন ধরনের স্ট্রেস হয়। এবার ধরুন অ্যাকিউট স্ট্রেস কীভাবে কোনগুলোকে বলি আমরা, না ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে এমন একটা রাস্তা ক্রস করতে গিয়ে এমন একটা পরিস্থিতি আপনার সঙ্গে হঠাৎ করে ঘটেছে যে একটা কার অ্যাক্সিডেন্ট থেকে আপনি মানে কোনোভাবে রক্ষা পেয়েছেন। কারণ ভয় না, অনেক সময় আর একটু হলে হয়তো ধাক্কা লেগে যেত, বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি মৃত্যুমুখে পতিত হতে পারতেন। তো এই যে হঠাৎ করে তারপরেই যে আপনার মনের মধ্যে যে সিচুয়েশনটা হয়, সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। বা ধরুন আপনি জানেন না, রাস্তা দিয়ে একটা পাগলা কুকুর যাচ্ছিল, আপনাকে দেখে আপনাকে তাড়া করলো, আপনি ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন, তারপর কোনো ক্রমে রক্ষা পেলেন। তারপরে যে ওই সময় আপনার মধ্যে যে স্ট্রেসটা হয় সেটা অ্যাকিউট স্ট্রেস। এগুলো হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। আর ক্রনিক স্ট্রেস, ধরুন অনেকে আছেন যে চাকরিটা করছেন বাধ্য হয়ে, কিন্তু সেই জবটা খুব মানে তার কর্মস্থলটা ঠিক কন্ডিউসিভ নয়, জবটা খুব ফ্রাস্ট্রেটিং, সেরকম হয়, সেটা লং টার্ম হয়ে চলেছে, তাহলে সেখান থেকে যে মানসিক চাপটা হয় সেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। বা ধরুন অনেকে অনেক কঠিন রোগে ভুগছেন, ক্যান্সারে ভুগছেন, এরকম অনেক কঠিন রোগে ভুগছেন, তাদের যে স্ট্রেস হয় সেটা হচ্ছে ক্রনিক ইলনেসের কারণেই যে স্ট্রেস, সেটাও ক্রনিক স্ট্রেস। আর ট্রমেটিক স্ট্রেস, মানে ট্রমেটিক স্ট্রেসের পরে ট্রমা যেমন হতে পারে, এক্সট্রিম ওয়েদারে হতে পারে, যদি অনেক দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি বন্যা এসব হয়, তার থেকে আমাদের স্ট্রেস হয়, খাবার দাবার শেষ হয়ে যেতে পারে, কবে সব কিছু স্বাভাবিক হবে, এই যে ট্রমা, মেন্টাল ট্রমা, তার থেকে স্ট্রেস, তো সেটা হচ্ছে ট্রমেটিক স্ট্রেস। বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এসব হলে তাদের যে ট্রমা হয়, মেন্টাল ট্রমা হয়, তার থেকে স্ট্রেস, এগুলো সব ট্রমেটিক স্ট্রেস। এবং যার থেকে পরে যেটা হয় আমরা বলি পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো হতে পারে। তো যে কর্টিজলের কথা বলছিলাম, এই তিন ধরনের স্ট্রেসের ক্ষেত্রে যখন হয় তখন কর্টিজল আমাদের মেটাবলিজমকে কন্ট্রোল করতে চেষ্টা করে, ইনফ্লামেটরি রেসপন্সকে ঠিকঠাক রাখার চেষ্টা করে, এবং ইমিউন ফাংশনটাকেও ঠিকঠাক রাখার চেষ্টা করে, এই স্ট্রেস হরমোনের সেটা তখন কাজ। আর ক্যাটাকোলামাইন্স মানে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, এদের তখন কাজ হচ্ছে যে হার্ট রেটটাকে ঠিক করা, বিপিকে রেগুলেট করা, মুড রেগুলেট করা, আর স্লিপ ওয়েক সাইকেলকে রেগুলেট করা। এগুলো সব ডিস্টার্ব হয়ে যায় স্ট্রেসের কারণে, সেগুলোকে রেগুলেট করার চেষ্টা করে এই দুটো ক্যাটাকোলামাইন, এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। আচ্ছা, এবার একটু বুঝতে হবে, স্ট্রেসের সময় দু ধরনের রেসপন্স হয়, একটা হয় ফাস্ট রেসপন্স আর একটা হয় স্লো রেসপন্স। ফাস্ট রেসপন্সে কি হয়, ওইখানে ওটাকে বলা হয় সিম্প্যাথেটিক অ্যাড্রেনোমেডুলার অ্যাক্সিস, আমরা সংক্ষেপে SAM বলি। ওইটা তখন ওই অ্যাক্সিসটা তখন অ্যাক্টিভেশন হয়, হলে তখন মেডুলা থেকে এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন, এই স্ট্রেস হরমোন দুটো রিলিজ হয়, যে দুটি ফাইট আর ফ্লাইট রেসপন্সে সাহায্য করে। তো এটা হচ্ছে ফাস্ট রেসপন্স। আর স্ট্রেসের স্লো রেসপন্স হচ্ছে HPA অ্যাক্সিস, যেটা আমরা বলি হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। ওইটা তখন অ্যাক্টিভেট হয় যখন স্লো রেসপন্স হয়। অ্যাক্টিভেট হলে কি হয়, তখন হাইপোথ্যালামাস ট্রিগার হয়। হাইপোথ্যালামাস ট্রিগার হলে কর্টিকোট্রপিন হরমোন রিলিজ হতে শুরু করে এবং সেটা ব্লাড স্ট্রিমে চলে যায়। তখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড স্টিমুলেট হয় এবং সেখান থেকে সিক্রেশন হয় কর্টিজল। এই স্লো রেসপন্সটা হচ্ছে কর্টিজল, আর ফাস্ট রেসপন্স হচ্ছে ক্যাটাকোলামাইন্স দুটো। তো কর্টিজল তখন সিক্রেশন শুরু হয় এবং তখন সে ফাইট অর ফ্লাইট রেসপন্সকে হেল্প করে। আচ্ছা, হাই স্ট্রেস হরমোন লেভেলের কিছু সিমটম আছে, আমরা কি করে সেটা বুঝবো? যদি শুধু হাই ক্যাটাকোলামাইন বেড়ে যায়
সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার প্রচুর বেড়ে যাবে, সোডিয়াম রিটেনশন প্রচুর বেড়ে যাবে, শরীরে গ্লুকোজের মাত্রা প্রচুর বেড়ে যাবে এবং মেন্টাল অ্যালার্টনেস প্রচণ্ড বেড়ে যাবে, মানে মাত্রাতিরিক্ত, যেটা ঠিক নয় সবসময়। আর যদি যদি কর্টিজল হাই হয়, মানে হাই কর্টিজল হতে থাকে, সেক্ষেত্রে বিপি বাড়বে, মাসেল উইকনেস শুরু হয়ে যাবে, অস্টিওপোরোসিস ভয়ঙ্কর একটা জিনিস, মানে হাড়ের রোগ হয়ে যেতে পারে, আর ডায়াবেটিসও দেখা দিতে পারে। তাহলে এই হাই স্ট্রেস হরমোন লেভেলগুলো কন্ট্রোল করারও ব্যাপার আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে পোটেনশিয়াল কনসিকোয়েন্সেস অফ ক্রনিক স্ট্রেস হরমোন, মানে এই স্ট্রেস হরমোনগুলো অতিরিক্ত যে বেড়ে গেলে যে সমস্যাগুলো হয়, এগুলো আর কি হতে পারে। যদি বেশি পরিমাণে বেড়ে যায় এই স্ট্রেস হরমোনগুলো, তাহলে অ্যাংজাইটি দেখা দেবে, ডিপ্রেশন দেখা দেবে, মেমোরি কনসেন্ট্রেশনের ইম্পেয়ারমেন্ট, মানে সমস্যা দেখা দেবে, মেমোরি রিটেন করতে পারবে না, ঘুমের সমস্যা দেখা দেবে, ইনসমনিয়া, মাথার যন্ত্রণা, হেডেক দেখা দেবে, মাসেল পেন, মাংসপেশিতে খেঁচুনি এবং যন্ত্রণা শুরু হবে, এবং অনেকেই ওয়েট গেইন করতে শুরু করেন, ওবিসিটির সমস্যা দেখা দিতে পারে। এমনকি শোনা গেছে এবং এমন ঘটনাও আছে যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এই এক্সেসিভ স্ট্রেস হরমোনের প্রভাবে। তাহলে এই স্ট্রেস হরমোনগুলো নর্মালি রাখার চেষ্টা করতে হবে। তো আমরা স্ট্রেস হরমোনটাকে ম্যানেজ করে রাখবো কিভাবে? এটা তো খুব সহজ, মানে স্ট্রেস হরমোন ম্যানেজ করলে তবে স্ট্রেসকে ম্যানেজ করা যাবে। সহজ হচ্ছে যে অবশ্যই আমাদের ব্যালেন্স ডায়েট নিতে হবে, যে ডায়েটের মধ্যে সুষমভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস সবগুলো থাকবে। আমাদের জাঙ্ক ফুড বর্জন করতে হবে, ফাস্ট ফুড বর্জন করতে হবে, প্রসেসড ফুড বর্জন করতে হবে যথাসম্ভব, তবে কিন্তু স্ট্রেস নিয়ন্ত্রণে থাকবে। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এটা তো বলাই বাহুল্য, সেটা যেভাবেই হোক, সাইক্লিং, সাঁতার, ব্রিস্ক ওয়াকিং, সব কিছু হতে পারে। পর্যাপ্ত পরিমাণে ঘুম থাকতে হবে, আর সোশ্যাল মিডিয়া ফাস্টিং করতে হবে, মানে ওই ঘুমানোর 2 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া তো আমাদের অনেক বেশি এমন অনেক জিনিস দেখায় আমাদের, যেগুলো আমাদের স্ট্রেসফুল হয়ে যায়, আমাদের বাস্তব জীবন থেকে আমাদের মনকে সরিয়ে নিয়ে গিয়ে ভার্চুয়াল জগতে নিয়ে গিয়ে একটা গোলক ধাঁধার মধ্যে পাঠিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা বলি যে ফাস্টিং, মানে সোশ্যাল মিডিয়া ফাস্টিং করতে হবে। সপ্তাহে 2 দিন 3 দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করতে হবে। পরিবর্তে কিছুটা সময় এমন করে বের করতে হবে যে সময়টা আপনি সোশ্যালাইজ করবেন, মানে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করবেন, বা আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাবেন, কথা বলবেন, বা সমাজসেবামূলক কাজে যুক্ত হবেন, বা যে হবিসগুলো আছে সেগুলো এন্টারটেন করবেন ফিজিক্যালি, ভার্চুয়াল জগতে নয়। করলে স্ট্রেস হরমোনের লেভেল কমে যাবে। আর সবশেষে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে। সেগুলো তো প্রচুর আলোচনা হয়, আমরা করেছি। যোগা, মেডিটেশন এবং ডিপ ব্রিদিং, এই পদ্ধতিগুলো ফলো করলে সার্বিকভাবে স্ট্রেস হরমোনগুলোর লেভেল স্বাভাবিক থাকবে এবং আমাদের স্ট্রেসকে মোকাবিলা করার শক্তিও আমরা ভেতর থেকে অর্জন করব থ্রু ফাইট অর ফ্লাইট রেসপন্সের মাধ্যমে। ধন্যবাদ।